নিশ্চয় ফান্দে পড়িয়া বগা কান্দে, প্রবাদটা আমরা সকলেই জানি। বগা কখন ফান্দে পড়ে এবং ফান্দে পড়লে কিভাবে কান্দে, মানে কেন কান্দে? যখন ফাঁদ থেকে আর বের হওয়ার কোনো উপায় না থাকে তখন বগা কান্দে। দর্শক মন্ডলী, আমরা এই প্রবাদটা ব্যবহার করি কাদের ক্ষেত্রে? যখন যারা এমন করে বিপদে পড়ে চতুর্দিকে দিশেহারা হয়ে যায়, বিপদ থেকে বের হওয়ার আর কোনো পথ না পায়, তখন সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই প্রবাদটা ব্যবহার করে থাকি। আজকে আমি আমার এই কন্টেন্টে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই প্রবাদটা ব্যবহার করেছি, ফান্দে পড়িয়া বগা কান্দে। দর্শক মন্ডলী, ডোনাল্ড ট্রাম্প এমন একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে মধ্যপ্রাচ্যে, যেখান থেকে আর সে বের হয়ে আসতে পারতেছে না। মানে তাকে তার সম্মান অক্ষুণ্ণ রেখে সে পৃথিবীর একমাত্র সুপার পাওয়ারের রাষ্ট্রপতি, প্লাস তার দেশ আমেরিকাকে এক নাম্বার সুপার পাওয়ার হিসাবে যে খ্যাতি, যে মাতব্বরীগিরি পৃথিবীতে তারা ফলায়, সেই মাতব্বরীগিরিটা টিকিয়ে রাখতে হলে মধ্যপ্রাচ্যে তাকে কিছু না কিছু একটা করে দেখাতে হবে ইরানের বিপক্ষে। মানে যে অবস্থা ইরানের চতুর্দিকে যেভাবে যুদ্ধাস্ত্র সাজিয়ে ফেলেছে, যত যুদ্ধ বিমান সেখানে সমাবেশ ঘটিয়েছে, যে পরিমাণ সৈন্য সেখানে সমাবেশ ঘটেছে, কিছু একটা না করে যদি এখন ফিরে আসে তাহলে তার এই মোরলগিরি আর পৃথিবীতে টিকে থাকবে না। দর্শক মন্ডলী, এইরকম একটা ফাঁদে পড়ে গেছে, কিন্তু যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সেটা আরো ভয়ানক হতে পারে। ভয়ানকটা কিভাবে? একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে সে জড়িয়ে যাচ্ছে কনফার্ম, এবং সেই দীর্ঘমেয়াদী যুদ্ধে তার শোচনীয় পরাজয়ও অনেকটা নিশ্চিত। প্রায় তার হার হচ্ছে তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার জরিপে 10-15% আমেরিকার জেতার সম্ভাবনা। তাহলে দর্শক মন্ডলী, আমেরিকার হারার সম্ভাবনা কতটুকু? বাকিটুকু বলতে হবে। এতটুকু রিস্ক নিয়ে কিভাবে আপনার মনে করেন যুদ্ধে জড়াবে? বর্তমানের আমেরিকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন সমস্ত জেনারেলরা তারা প্রকাশ্যে এই যুদ্ধের বিরোধিতা করতেছে। যারা সাবেক, তারা মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিয়ে তারা এই যুদ্ধের বিরোধিতা করতেছেন, কারণ তারা সাবেক জেনারেল ছিলেন বা সাবেক সেনাবাহিনীর চিফ ছিলেন, অথবা সাবেক গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক চিফ ছিলেন। তাদের কাছে তো ইরান সম্পর্কে, মধ্যপ্রাচ্য সম্পর্কে সমস্ত তথ্যই আছে। সিস্টেম তো তাদের তৈরি করা সিস্টেমই বর্তমানে চলতেছে। তারা পর্যন্ত বিবৃতি দিচ্ছে। তারা বলতেছে যে এইটা হবে আমেরিকার জন্য সোভিয়েত ইউনিয়নের পতনের সূত্রপাত, মানে সোভিয়েত ইউনিয়নের মতো। দর্শক মন্ডলী, এই জাস্ট সোভিয়েত ইউনিয়নের নাম নিয়ে এই বাক্যটা উচ্চারণ করেছে সিআইএ। আপনারা সকলেই জানেন বিশ্বের সবচাইতে বড় গোয়েন্দা সংস্থা সিআইএ, মার্কিন সেই সিআইএ এর এই সদ্য অবসরে যাওয়া চিফ মিস্টার প্যাট্রিয়াস, তিনি সরাসরি বলেছেন ইরান আক্রমণ বা ইরানের সাথে যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য সোভিয়েত ইউনিয়নের পরিণতি বয়ে আনবে। দর্শক মন্ডলী, এখানে একটু কনফিউশন থাকতে পারে, সোভিয়েত ইউনিয়নের পরিণতিটা আসলে কি হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় দর্শক মন্ডলী, এখানে সেই ভেঙে যাওয়ার কথাটা বলা হয়নি। সিআইএ যেটা বলতে চেয়েছে, সিআইএ সাবেক চিফ যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া তৈরি হয়, মানে রাশিয়ার উৎপত্তি ঘটে, রাশিয়া নামক দেশের উৎপত্তি ঘটে, ঠিক তখন এই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার আধিপত্যবাদ, মোড়লগিরি, সুপার পাওয়ারের খ্যাতিটা পৃথিবীর থেকে ম্লান হয়ে যায়। দর্শক মন্ডলী, এখন যে রাশিয়া পৃথিবীতে মোটামুটি ভাবে কর্তৃত্ব ফলাচ্ছে, সেই রাশিয়া পুতিনের কারণে, পুতিন এসে যখন রাশিয়াতে আবার ক্ষমতা গ্রহণ করে, তখন থেকে রাশিয়ার সম্মান কিছুটা হলেও ঊর্ধ্বগতির দিকে। তারপরেও সোভিয়েত ইউনিয়নের ধারে কাছে এখনো যেতে পারে না। সোভিয়েত ইউনিয়ন ওয়াজ দ্য সুপার পাওয়ার। জাস্ট এখন আপনারা আমেরিকাকে যে মাতব্বরীগিরি করতে দেখেন, অ্যাজ লাইক অ্যাজ সোভিয়েত ইউনিয়ন আমেরিকার চাইতেও বড় মাতব্বর ছিল। এমন কোনো বিষয় ছিল না যেখানে আপনার সোভিয়েত ইউনিয়নকে বাদ দিয়ে পৃথিবীর কোনো সিদ্ধান্ত হতে পারতো বা আমেরিকা কোনো সিদ্ধান্ত নিতে পারতো। দর্শক মন্ডলী, আমাদের এই বাংলাদেশ সৃষ্টির পিছনে সোভিয়েত ইউনিয়ন না থাকলে বাংলাদেশ সৃষ্টি হতো না। ডাইরেক্টলি সোভিয়েত ইউনিয়ন না থাকলে, সোভিয়েত ইউনিয়নের মোড়লগিরি না ফলাইলে বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। যত আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, যত আমরা ভারতের সহায়তার কথা বলি না কেন, যত ইন্দিরা গান্ধীর কথা বলি, যার কথাই বলি না কেন, সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল না। এরকম প্রত্যেকটা জায়গায় সোভিয়েত ইউনিয়নের কারণে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে পরাজিত হয়েছে, দীর্ঘমেয়াদী একটা যুদ্ধে জড়িয়ে গিয়েছিল। দর্শক মন্ডলী, তাছাড়াও খোদ আফগানিস্তানে যুদ্ধে জড়িয়ে কিভাবে পরাজিত হয়েছে নাস্তানাবুদ
হয়েছে। ঠিক এই রকমই একটা নাস্তানাবুদ অবস্থায় পরিণতি হতে পারে এই ইরান যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে। এটাই সাবেক আপনার সিআইএ চিফ মিস্টার পেট্রিয়াস ভালো করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমেরিকার বর্তমান সুপার পাওয়ার খ্যাতি ধূলিসাৎ হয়ে যেতে পারে। এখান থেকে আমেরিকাকে যে পরিণতিটা ভোগ করতে হবে তিনি দেখিয়ে দিয়েছেন, যে পরিণতিটা ভোগ করতে হবে। আমেরিকা আর কখনোই বলতে পারবে না আই এম দ্য পাওয়ার, আই এম দ্য লিডার, আমি পৃথিবীর লিডার, আমার কথা তোমাদের শুনতে হবে। এখন যেরকম ডোনাল্ড ট্রাম্প বলে আমি বলেছি এটা শুনতে হবে, ঠিক আছে, এই কথা আর তখন খাটবে না। অর্থাৎ এই পাওয়ারগিরি মোরলগিরি আর তখন থাকবে না। এটাই সে বোঝাইছে যে সোভিয়েত ইউনিয়নের পরিণতিটা, এই ইরান যুদ্ধটা সোভিয়েত ইউনিয়নের পরিণতি বয়ে নিয়ে আসতে পারে এবং আসবে, কাজেই সাবধান। এখানে কথা হচ্ছে দর্শক মন্ডলী, সবথেকে বড় উদাহরণ হচ্ছে যে গত 12 দিনে তো ইসরায়েল এবং আমেরিকা, ওনারাই বলেছে, আমি বলি নাই, ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবেই তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমেরিকার বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, তারা আমাদের মতো এরকম টক শোতে তারা বিভিন্ন টিভি মিডিয়ায় বলতেছেন যে গত 12 দিনে ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা তো শুধু ইসরায়েল একা করেনি, সেখানে তো আমেরিকা সঙ্গে ছিল। আমেরিকা ইসরায়েলকে সবকিছুতে সহায়তা করছে, এমনকি আমেরিকা ইসরায়েলের পক্ষ হয়ে B-2 বোমারু বিমান নিয়ে, বাংকার ব্লাস্টার বোমারু বিমান নিয়ে ইরানে আক্রমণ চালিয়েছে। বলা হয়েছিল ইরানের নাকি পারমাণবিক ক্ষেত্র সব ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পরেও সেই যুদ্ধটা ইরান কি স্বেচ্ছায় থামিয়েছে? ইরান কি সন্ধি প্রস্তাব দিয়েছিল? ইরান কি বলেছিল আলোচনার কথা? ইরান কি যুদ্ধবিরতির কথা বলেছিল? সেটা তো বলেনি। খোদ আমেরিকাকে যুদ্ধবিরতির প্রস্তাব আনতে হয়, খোদ ইসরায়েলের অনুরোধে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কাজে লাগিয়ে ইরানকে যুদ্ধবিরতিতে নিয়ে আসতে হয়। ইরান কিন্তু আক্রমণ করেই যাচ্ছিল, ইরান কিন্তু থামে নাই। তাহলে এই যদি পরিণতি হয়, তাহলে সেই ইরানে আপনি সার্জিক্যাল স্ট্রাইক, আবার কয়েকটা বোম্বিং মেরা, আবার একটু খামেনির ইয়ের উপরে আপনার মনে করেন প্রাসাদের উপরে আপনি একটু বোম্বিং করে আসবেন, কয়েকজন আপনার জেনারেল আবার মারবেন, আর ইরান এইবার আপনার চুপচাপ সেগুলো সহ্য করবে, এটা তো হবে না। ইরান তো এই জাতি না। ইরান এ পর্যন্ত কখনোই পরাজয় বরণ করে নাই। আরেকটা উদাহরণ সেখানে টানা হয়েছে যে ইরাক ইরান যুদ্ধে তো আমরা ইরাকের পক্ষ নিয়ে যুদ্ধ করেছি। শুধু আমরা না, এই বর্তমান রাশিয়া, বর্তমান সোভিয়েত ইউনিয়ন, সেও তো আমাদের, ফ্রান্স, আমরা একত্রিত ভাবে ইরাকের হয়ে সাদ্দাম হোসেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি। তখন তো ইরানের অবস্থা আরো, ইরানের এত কোনো টেকনোলজিও ছিল না, এত সমরাস্ত্রও ছিল না, এত তারা স্টেবল কন্ডিশনেও ছিল না। তারপরেও 8 বছর যুদ্ধ করে তো আমরা ইরানকে হারাতে পারিনি। শেষ পর্যন্ত তো ইরানেরই জয় হয়েছে। আমাদের কি সকলকেই শেখায় যুদ্ধ থেকে যুদ্ধবিরতির মাধ্যমে চলে আসতে হয়েছে। তো এখন তো খোদ যুদ্ধটা হচ্ছে আমেরিকার সাথে, খোদ যুদ্ধটা হচ্ছে এখানে এখন আর ইসরায়েলও না, এখন খোদ আমেরিকা টু ইরান যুদ্ধ। আমেরিকা টু ইরান যুদ্ধ থেকে আমেরিকা বের হয়ে আসবে কিভাবে? অন্যের হয়ে যখন আপনি যুদ্ধ করতে যান তখন অন্যের উপর দোষ চাপিয়ে বের হয়ে আসা যায়। আরেকজনের উপর দিয়ে যখন আপনি একটা যুদ্ধের পিছন থেকে অংশগ্রহণ করেন, তখন সেই যুদ্ধে পরাজয় ঘটলেও আপনি যার পিছন থেকে যুদ্ধ করতেছেন তার উপর দায় চাপাই দিয়ে চলে আসা যায়। কিন্তু কথা হচ্ছে যখন সরাসরি আপনার নিজের সাথে যুদ্ধটা শুরু হবে, যুদ্ধটা তো শুধু শক্তির খেলা নয়, যুদ্ধটা কৌশলের খেলা, যুদ্ধটা আপনার ভূ অবস্থানগত খেলা, যুদ্ধটা ভূ রাজনৈতিকের খেলা, রাজনীতির খেলা। যুদ্ধটা তো শুধুমাত্র শক্তি না, বলের খেলা না, শুধু শক্তির খেলা না। তাহলে এখন আমেরিকা যদি ইরানের সাথে ডাইরেক্ট ফাইটে যখন যাচ্ছে, তখন আপনি বের হয়ে আসবেন কি, কার উপর দোষ চাপিয়ে দিয়ে? আপনাকে তো বের হয়ে আসতে হবে। ইরান তো একজন থাকা পর্যন্ত ওদের, আপনি রেজিম চেঞ্জ করার কথা বলতেছে, আপনি রেজিম চেঞ্জ করবেন কিভাবে? নিউ ইয়র্ক টাইমস এর বরাদ দিয়ে বলা হচ্ছে, দেখেন গোয়েন্দা সংস্থার রিপোর্ট সেখানে প্রকাশ করা হয়েছে, খামেনি সহ তার ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তা, প্রেসিডেন্ট সহ সবারই, উনি মারা গেলে কে দায়িত্ব পালন করবে, সে মারা গেলে কে দায়িত্ব পালন করবে, এইভাবে 4 স্তরের, মানে 3, মানে এখন যারা দায়িত্ব পালন করতেছে তারপরেও আরো পরপর 3 ক্যাটাগরির আপনার নেতৃত্ব ঠিক করে রাখা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। প্রত্যেকটা আপনার ডিপার্টমেন্টের, প্রত্যেকটা আপনার মনে করেন যে কি বলা হয় মন্ত্রী, প্রত্যেকটা আপনার মনে করেন যে অধিদপ্তরের প্রধান, সবার ক্ষেত্রে 3টা 4জন করে সিলেক্ট করে দেওয়া হচ্ছে। একজন মারা যাবে, আরেকজন এসে দায়িত্ব গ্রহণ করবে। একজন মারা যাবে, আপনি রেজিম চেঞ্জ করবেন কিভাবে? তাহলে রেজিম তো চেঞ্জ করা তাহলে সম্ভব না। তাহলে আপনার কেন সেখানে যাচ্ছে যুদ্ধ করতে?
দর্শক মন্ডলী, কিন্তু একটাই কথা, ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা হচ্ছে, তার এক নাম হচ্ছে সে তো এত কিছু জানতে চায় না, আমি এত কিছু জানতে চাই না, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমার কথা শুনবেন, আমি বলতেছি তাকে মাথা নত করতে হবে, সে কেন মাথা নত করবে না? আমি বলতেছি যে তাকে পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে হবে, সে কেন বের হয়ে আসবে না? আমি বলতেছি যে তাকে কি বলে হাইপারসোনিক মিসাইল প্রকল্প, তারপর ব্যালিস্টিক মিসাইল প্রকল্প, এগুলো সব বাদ দিতে হবে, সে কেন বাদ দেবে না? আমি বলতেছি যে তুমি তোমার মনে করো ক্ষমতা ছেড়ে দাও, সে কেন ক্ষমতা ছেড়ে দেবে? মামুর বাড়ির আবদার, দর্শক মনে, মামার বাড়ির আবদার, মামার বাড়ির আবদার, আবদার এবার ঢুকায় দেবে যদি আপনার যুদ্ধটা খালি শুরু হয়। হ্যাঁ, যুদ্ধটা শুরু করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একা নয়, ডোনাল্ড ট্রাম্পের উপর প্রচন্ড চাপ। কারা চাপ দিচ্ছে ভাই? ইহুদি লবি। ইহুদি লবি আমেরিকাকে নিয়ন্ত্রণ করে, আমেরিকার ব্যবসা পাতি, টাকা পয়সা, এভরিথিং সবকিছু ইহুদিদের হাতে। ওরা এই যে ডোনাল্ড ট্রাম্প যখন প্রচারণা চালায়, এর 80% টাকা ইহুদিদের দেওয়া, এবং তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একজন মহিলা ইহুদি, আমি নামটা এখন আপনার মনে ভুলে গেছি, নামটা আমি জানাতে পারবো, একজন মহিলা, সে মিলিয়ন বিলিয়ন ডলার তাকে ওই নির্বাচনের সময় টাকা দিয়ে, মানে ডলার দিয়ে সহায়তা করেছে, এবং সে প্রকাশ্যভাবে বলতো যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সমস্ত নীতি বলবৎ করতে হবে এবং সেটাতে সমর্থন দিতে হবে। আমি সেই শর্তে আমি টাকা দিচ্ছি, সেই শর্তে আপনি যদি নির্বাচিত হন, আমি বাজি ধরতেছি, জুয়া, আপনি যদি নির্বাচিত হন আপনার উপর আমি এত টাকা বাজি ধরতেছি, কিন্তু শর্ত একটাই, সেটা হচ্ছে গাজা বলেন, ইরান বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসরায়েল যেভাবে চাইবে সেভাবে আপনাকে ভূমিকা রাখতে হবে। তো তাহলে উনি যাবে কোথায়? উনি আসলে এরকম একটা চাপের মধ্যে আছে। কিন্তু খোদ আমেরিকা সমস্ত ভাই, সেটা পেন্টাগন থেকে শুরু করে আমেরিকার জেনারেলরা থেকে শুরু করে গোয়েন্দা সকলেই ভাই চাচ্ছে না এই যুদ্ধটা শুরু করতে, সকলেই তাকে বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা গতকালকে আমি যে ভিডিওটি আপলোড করেছি যে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে ডোনাল্ড ট্রাম্প, এই ভিডিওটা দেখবেন। এখানে আমি আপনার আমেরিকান জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ডানকিনের বরাত দিয়ে তিনি যা বলেছেন সেগুলো তুলে ধরেছি। দর্শক মণ্ডলী, আপনারা শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বর্তমানে দায়িত্ব পালনরত আমেরিকার জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ডানকিন। উনার চাইতে বড় আর এই সময় এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে জানাশোনা আর কে আপনার থাকতে পারে? উনি খোদ, নট অনলি আপনার ডোনাল্ড ট্রাম্প, উনি ডোনাল্ড ট্রাম্প, তার ভাইস প্রেসিডেন্ট, তার প্রতিরক্ষা মন্ত্রী, তার আপনার মনে করেন সকলকে এক জায়গায় করে উনি বক্তব্য তুলে ধরেছে। সেখানে তিনি কি বলেছেন? সেখানে তিনি ইরানের সক্ষমতার কথা না, বরং তিনি আমেরিকার অবস্থাটা তুলে ধরছে। বর্তমানে আমেরিকার সমরাস্ত্রের বর্তমান ভান্ডারের কি অবস্থা, আমেরিকার এয়ার ডিফেন্স গুলোর কি অবস্থা, তাদের কয়টা মিসাইল ছোড়ার সক্ষমতা আছে, কি পরিমাণ মিসাইল তাদের মজুদ আছে। দর্শক মন্ডলী, এই যে জেনারেল মিস্টার ডানকিন এবং এই সিআইএ চিফ যে মিস্টার প্যাট্রিয়াস, এই দুইজনের একটা জায়গায় একই কথা মিল, আমাদের প্রায় 40 থেকে 50 হাজার সৈন্য পুরা তাদের জীবন রিস্কের মধ্যে পড়ে যাবে, তারা সেখান থেকে বেঁচে আসবে কিনা আমরা কথা দিতে পারতেছি না। মধ্যপ্রাচ্যে এখন যে 50,000-এর উপরে যে সৈন্য সমাবেশ ঘটানো হয়েছে, সেই সৈন্যগুলো আদতে জীবিত অবস্থায় ফেরত আসতে পারবে কিনা তা আমরা বলতে পারবো না, কারণ আমাদের প্রত্যেকটা ঘাঁটি ইরানের আওতার মধ্যে, ইরানের প্রত্যেকটা ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে পড়ে। ইরানের অনেক ক্ষেপণাস্ত্র আছে যেগুলো আমরা আমাদের এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে পারে। তারপরও আবার আমাদের এয়ার ডিফেন্স, সেটা যেটা বললাম, আমাদের এয়ার ডিফেন্সে কি পরিমাণ মিসাইল আছে যেগুলো দিয়ে আমরা আঘাত করব, সেই মিসাইল তো সংকট, সেটা তো গত 12 দিনের যুদ্ধেই সংকট দেখা দিয়েছিল। এর মধ্যে আপনার মনে করেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তাদেরকে সহায়তা করতে হয়েছে, আরো বিভিন্ন জায়গায় সহায়তা করতে হয়েছে। তাদের যেটা প্রস্তুত নাই সেটা তৈরি করতে হবে। তৈরি করা এইগুলো যে গতকালকে বলেছে, এটা মুড়ি মুরগির বিষয় না যে আপনি তুলে দিলাম ভাজলাম আর হয়ে গেল। এগুলো তৈরি করতে সময় লাগে, এগুলো তৈরি করতে অর্থ লাগে। আপনারা আমাদেরকে অর্থও দেন নাই পর্যাপ্ত, আবার সময়ও নেই। আমি তৈরি করবো কোত্থেকে? আমরা কোত্থেকে আপনার ওদের ইরানের ঝাঁকে ঝাঁকে যে মিসাইল আসবে, ইরানের যে ড্রোন আসবে, আমরা ঠেকাবো কোত্থেকে? কি দিয়ে ঠেকাবো? তা আমাদের এই 40-50 হাজার সৈন্যর জীবনের একের পর এক লাশ যখন দেশে ফিরতে থাকবে, এটা আপনার পরিণতি কি বয়ে নিয়ে আসবে? এই ডানকিন তাকে বুঝিয়ে দিয়েছে যে কি বলে, নভেম্বরে আপনার হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। আপনার মধ্যবর্তী নির্বাচনে আপনার পরিণতিটা কি হবে? আপনার পরিণতি কি হবে? গতকালকের এই ভিডিওটা দেখবেন। আমি যদিও রোজা রেখে আপনার কথা বলতে একটু সমস্যা হয়, রোজা রেখে কথা বলতে গেলে এড়ায় যায়, অনেক সময় কথা এড়ায় যায়, যখন ক্ষুধা একটু বেশি লাগে হয় তখন মুখ দিয়ে কথা বের হতে চায় না, আবার ধারাবাহিকতা ঠিক রাখা যায় না। কিন্তু শুনবেন, ওখানে অনেক কিছু বলা আছে, সব আমার কথা নয় দর্শক মন্ডলী, ওনাদের কথা।